আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন যে 6টা কমিশনের যে ফুল রিপোর্ট সেটা অলরেডি আপলোডেড হয়েছে ক্যাবিনেট ডিভিশনে গিয়েতে। এটা আমাদের প্রেস সেক্রেটারি সাহেব ওনার পেজে জানিয়েছেন, আমি আমার পেজে জানিয়ে দিয়েছি। আপনারা ফুল রিপোর্ট সেখানে পাবেন। ওখানে এমনও রিপোর্টও আছে 350 পৃষ্ঠা। তো ওগুলি আপনার 6টা রিপোর্ট মিলে প্রায় 2000 পৃষ্ঠা হবে। তো এটা প্রিন্ট করে আপনাদের মাঝখানে ডিস্ট্রিবিউট করা তো একটু কঠিন ব্যাপার। তো এই জন্য আপলোড করে দিয়েছি, আপনারা ওখানে পাবেন। আমি নিজে ক্লিক করে দেখেছি, পুরো রিপোর্টটাই দেখা যাচ্ছে। এখন ওনাদের রিপোর্টের ভিত্তিতে আমাদের এই 6টা কমিশনই আশু করণীয়, এই সরকারের আশু করণীয় কি সেই ধরনের সংস্কার প্রস্তাবগুলো আলাদা করে আমাদের কাছে দিয়েছেন। আশু করণীয় মানে কবে করণীয় সেটারও ডেফিনেশন আছে, যেমন জনসংস্কার যে পাবলিক যে অ্যাডমিনিস্ট্রেশন কমিটি সেখানে বলে দিয়েছেন ওনারা আশু করণীয় বলতে আগামী 6 মাসের মধ্যে করণীয় এগুলিকে আইডেন্টিফাই করেছেন। অন্যান্য কমিশনের রিপোর্টে বলা হয়েছে আশু করণীয় মানে আগামীকাল থেকেই শুরু করা যেতে পারে, এবং এটা অবশ্যই আগামী নির্বাচনের আগেই এই সংস্কারগুলো করা প্রয়োজন বলে ওনারা মনে করেন। আশু করণীয়র যে লিস্ট আছে সেগুলির কিছু কিছু ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন হতে পারে, আবার কিছু বিষয় আছে এতই মামুলি, এতই ছোটখাটো যেটা প্রশাসনিক একটা আদেশের মাধ্যমে করা সম্ভব। যেমন ধরেন আপনি প্রত্যেক আদালতে যারা বিচার প্রার্থী আছে ওনাদের তথ্য দেওয়ার সুবিধা দেওয়া উচিত। আপনারা কি মনে করেন এটা রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন আছে? এটা প্রত্যেকটা মানুষ মনে করবে অবশ্যই বিচার প্রার্থীরা যেন তথ্য পায়, আদালতে গিয়ে আদালতে কোন জায়গায় কোন আদালত রয়েছে, কোথায় বিশ্রামাগার রয়েছে, মামলার তারিখ কি, বা এখানে আপনার কজ লিস্ট কি, ওই সম্পর্কে জানতে চাইলে ওনারা জানতে পারবেন। এটা নিয়ে তার আলাপ আলোচনার প্রয়োজন নাই। তো আশু যে সংস্কার প্রস্তাব আছে এটার মধ্যে কিছু জিনিস আছে যেটা আমরা ইতিমধ্যেই করতে পারি। ইনফ্যাক্ট একটা জিনিস আমরা করেও ফেলেছি অলরেডি, সংস্কার প্রস্তাব আসার আগে করে ফেলেছি। যেমন উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন ওনারা এটা আশু করণীয় বলেছে, এটা আমরা অলরেডি করে ফেলেছি, আপনারা জানেন। তো এরকম আশু করণীয় যেটা আছে সেটার মধ্যে কিছু ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন হতে পারে, এটা আমরা আলোচনা করে ঠিক করব। আর রাজনৈতিক ঐক্যমত্যের লক্ষ্যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আলাপ শুরু হবে, এবং এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতৈক্য বোঝানোর চেষ্টা করা হবে। আমি এখন আশু করণীয় যেগুলি আছে সবসময় আপনাদের বলেছি রিপোর্ট আপলোড আশু করণীয় কিছু জিনিস বলি, কিছু কিছু জিনিস পত্রিকা এসছে কিন্তু আশু করণীয় হিসাবে এসছে কিনা আমি জানি না। তো আমি আশু করণীয় বিভিন্ন কমিশনের কয়েকটা প্রস্তাব আপনাদের কাছে বলছি, তাহলে আপনাদের মনে হতে পারবে, আপনারা ধারণা করতে পারবেন কি ধরনের সংস্কার প্রস্তাব হয়েছে। যেমন আশু করণীয়র মধ্যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন যে আছে ওনারা প্রস্তাব করেছেন একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করতে হবে। এটা পার্মানেন্ট কমিশন থাকবে, কারণ জনপ্রশাসন এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে বিভিন্ন সময় সংস্কারের প্রয়োজন অনুভূত হতে পারে। কোনো সরকারি আদেশ দিয়ে নতুন করে করে না, এটা একটা পার্মানেন্ট জনসংস্কার কমিশন গঠন করার কথা বলেছেন উনি। সরকারি কর্মচারীদের, আপনারা জানেন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আছে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে, পেশাদারিত্ব নিয়ে। এই জন্য ওনারা নতুন করে আচরণ বিধি প্রণয়ন করতে বলেছেন। ওনারা ডিজিটাল রূপান্তর করতে বলেছেন। আমাদের যে সেবা খাত আছে, সরকারি সেবা খাত, সেটা সম্পূর্ণভাবে ডিজিটাল রূপান্তর এবং ই সেবা করতে বলেছেন। গণশুনানির কথা বলেছেন যে নাগরিকদেরকে অভিযোগ শোনা সকল দপ্তরকে, সকল সরকারি যে দপ্তর আছে যারা প্রধানত নাগরিক সেবা দিয়ে থাকে তারা যেন রেগুলারলি গণশুনানির ব্যবস্থা করে। ওনারা সেবা দিতে গিয়ে আসলে নাগরিকরা সেবা পাচ্ছেন কিনা, কি সমস্যা হচ্ছে। ওনারা নাগরিক কমিটি গঠন করার কথা বলেছেন, জনসংস্কার কমিশন। আপনারা জানেন আমাদের সংসদীয় স্থায়ী কমিটি আছে, স্থায়ী কমিটিগুলো মন্ত্রণালয় ভিত্তিক জবাবদিহিতার কাজ করে। তো ওনারা বলেছেন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে জবাবদিহিতা এবং মনিটরিং করার জন্য নাগরিকদের নিয়ে, গণ্যমান্য নাগরিকদের নিয়ে সেখানে নাগরিক কমিটি, স্থায়ী নাগরিক কমিটি গঠন করার কথা ওনারা বলেছেন। মন্ত্রণালয়ের সংখ্যা হ্রাস করতে বলেছেন, অযথা ব্যয় এবং নন কোঅর্ডিনেশন, সমন্বয়হীনতা এড়ানোর জন্য। বর্তমানে 43টি মন্ত্রণালয়, 61টি বিভাগ রয়েছে, ওনারা 25টি মন্ত্রণালয় এবং 40টি বিভাগ পুনর্বিন্যাস করার সুপারিশ করেছেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আমাদের এখানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ রয়েছে, রাজস্ব বোর্ড রয়েছে। ওনারা বলেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, রাজস্ব বোর্ড আলাদা করে রাখার প্রয়োজন নাই, দুইটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। এই ধরনের আরো কিছু প্রস্তাব ওনারা করেছেন। দুই বা একাধিক ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলিকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরের ব্যাপারে, যেমন ওনারা বলেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ, অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ, এগুলি আলাদা আলাদা এত কর্তৃপক্ষের দরকার নাই, একটা কর্তৃপক্ষ করলেই হবে। নতুন দুটো বিভাগের কথা বলেছেন কুমিল্লা এবং ফরিদপুরে। তারপরে 10টা বিভাগকে পুনর্বিন্যাস করার কথা বলেছেন, অর্থাৎ বর্তমান যে আয়তন আছে সেই আয়তনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার কথা বলেছেন।
জেলা প্রশাসক যে পদ, প্রশাসক আপনারা জানেন এই সপ্তাহের ব্যাপারে আমাদের অনেক আপত্তি আছে, জেলা প্রশাসককে জেলা কমিশনার হিসাবে অভিহিত করার কথা বলেছেন। উপজেলা নির্বাহী অফিসার পরিচিত হবে উপজেলা কমিশনার হিসাবে। উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপন করার কথা বলেছেন। ভূমি রেজিস্ট্রেশন অফিস সংস্কার, আপনারা জানেন যে ভূমি রেজিস্ট্রেশন অফিস বর্তমানে আইন ও বিচার মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, কিন্তু ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য যত অফিস আছে সেটা আবার ভূমি মন্ত্রণালয়ের অধীনে। আমার মনে আছে আমাদের প্রয়াত হাসান আরিফ স্যার যখন জীবিত ছিলেন সবসময় বলতেন যে ভূমি রেজিস্ট্রেশন অফিস যেন ওনাদের মন্ত্রণালয়ের আন্ডারে দিয়ে দেওয়া হয়, তাহলে কাজটা সুবিধা হয়। আমরা নীতিগতভাবে এগ্রি করেছিলাম, তো এইটার প্রস্তাবটাও এই সংস্কার কমিশনের প্রস্তাবে করা হয়েছে যে ভূমি সংক্রান্ত জটিলতা এড়াতে এটা সহায়ক হবে। সাব রেজিস্ট্রি যে অফিস আছে সেটাকে সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতি করার কথা বলেছেন। পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন করার কথা বলেছেন। পাবলিক সার্ভিস কমিশন শিক্ষা একটা, পাবলিক সার্ভিস কমিশন স্বাস্থ্য একটা, আর এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন সাধারণ। আমি সব প্রস্তাব করলাম না, সব প্রস্তাব করা সম্ভব নয়, কিছু কিছু করে করছি। এগুলি খুব ছোট ফন্টে, আমাকে চশমা পড়তে হবে। আচ্ছা, বিচার বিভাগ সংস্কার যে কমিশন আছে ওনারা বলেছেন অনেকগুলো কিছু বলেছেন আশুকরণীয়। আমি কয়েকটা পড়ছি। একটা হচ্ছে অধস্তন আদালতের বিচারকদের বদলি নীতিমালা প্রণয়ন। আপনারা জানেন বিচারকদের বদলি করার মাধ্যমে, ইচ্ছা মতো বদলি করার মাধ্যমে রাজনৈতিক দলগুলো বিচারকদের কন্ট্রোল করার চেষ্টা করে, বদলি নীতিমালা প্রণয়ন করার কথা বলেছেন। জুডিশিয়াল সার্ভিস সদস্যদের জন্য আচরণ বিধিমালা জারি করার কথা বলেছেন। উপজেলা পর্যায়ে সিনিয়র সহকারী জজ ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত স্থাপন করার কথা বলেছেন। স্থায়ী জাতীয় অ্যাটর্নি সার্ভিস অর্থাৎ সরকারি আইনজীবী নিয়োগ করার কথা বলেছেন। ফৌজদারি মামলা তদন্তের জন্য স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠন করতে বলেছেন। মানে এটা পুলিশের অন্যান্য বিভাগের সাথে কাজ করবে না, যারা তদন্ত করবে তারা শুধু তদন্তই করবে। বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার কথা বলেছেন। আপনারা আসলে মাইক এমন ভাবে রেখেছেন আমি পৃষ্ঠাটা উল্টাতে পারছি না। প্রত্যেকটা অধস্তন আদালতে সাংবিধানিক কাঠামোতে আইটি শাখা অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। আর আমাদের আদালতে যে সহায়ক কর্মচারী নিয়োগ হয় সেখানে আপনার অনেক ধরনের দুর্নীতির খবর পাওয়া যায়। এখন আদালতের যে সাপোর্টিং স্টাফ আছে তারা যদি দুর্নীতির মাধ্যমে নিয়োগ পান, স্বভাবতই তারা যারা বিচার চাইতে আসেন তাদের থেকে দুর্নীতির মাধ্যমে টাকাটা আদায় করার চেষ্টা করেন। এই জন্য ওনারা প্রস্তাব করেছেন জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে আদালতের সহায়ক কর্মচারী নিয়োগ। এখন দেখেন ওনারা এই প্রস্তাবটা করছেন আজকে, আমরা কিন্তু অলরেডি বিভিন্ন জেলা আদালতে যে সহায়ক কর্মচারী আছে অলরেডি তাদের নিয়োগ আমরা জুডিশিয়াল সার্ভিস কমিশনকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করেছি জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যেন নিয়োগ হয়। এখন এই ব্যাপারে তো আর রাজনৈতিক ঐক্যমত্য স্থাপনের প্রয়োজন নেই, আমরা আদালতের কর্মচারীরা যেন একটা স্বচ্ছ প্রক্রিয়া নিয়োগ পান, এটা তো আর মানে ঐক্যমতের অপেক্ষা রাখে না, ফলে এটা আমরা অলরেডি ইমপ্লিমেন্টেশন শুরু করে দিয়েছি। তারপর বলেছেন যে দেখতেও পাচ্ছি না, বুঝছেন উল্টাতে সমস্যা হচ্ছে। আচ্ছা, ই জুডিশিয়ারি প্রকল্প গ্রহণ এবং মামলার সকল পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা, ইনফরমেশন ডেস্ক স্থাপন করা, প্রত্যেকটা আদালতে যেন ইনফরমেশন ডেস্ক থাকে। তারপর হচ্ছে নারী এবং শিশুদের জন্য স্বতন্ত্র স্থান আদালতে। তারপর বলেছেন অনলাইনে সরকারি সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। আপনারা জানেন অনেক মামলা থমকে থাকে, একজন পুলিশ ধরনের সরকারি সাক্ষ্য, তো পুলিশ যখন সাক্ষী হয়, পুলিশ যে এই মামলাটা চলতে চলতে 10 বছর 15 বছর লাগে, দেখা যায় পুলিশ অত্যন্ত দূরবর্তী কোনো অঞ্চলে বদলি হয়ে গেছেন, পুলিশের সাক্ষী নেওয়া যায় না, এই জন্য মামলা চলতেই থাকে দিনের পর দিন। ওনারা বলেছেন এই সাক্ষ্যের জন্য পুলিশের সদস্য তো হাজির হওয়ার প্রয়োজন নাই, অনলাইনে যেন পুলিশের সাক্ষ্য গ্রহণ করা হয়। তা আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের একটা বিধান করার জন্য তো আমরা ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে পারি। তারপর রয়েছে আদালত প্রাঙ্গণে রাজনৈতিক কর্মসূচি বন্ধের কথা বলেছেন। আদালত কর্তৃক অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই করার কথা বলেছেন, কারণ আপনারা জানেন অনেক ভুয়া সাক্ষী হয়। বিচার প্রার্থী কর্তৃক নিয়োজিত আইনজীবী পরিবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ। আপনারা জানেন আমাদের যখন আইনজীবী নিয়োগ করি আমরা, তখন আমাদের যখন খারাপ অভিজ্ঞতা হয় আইনজীবীর কারণে, উনি অতি ব্যস্ত বা খুব অনেস্ট না, তখন আইনজীবী পরিবর্তন করতে গিয়ে অনেক ঝামেলা হয়, উনি রাজি হন না, মামলা ঝুলে থাকে, অনেক কষ্ট হয়। তো সেখানে এই জিনিসটা সহজ করার জন্য ওনারা স্পেসিফিক বিধি করার কথা বলেছেন। তারপর হচ্ছে বিদ্যমান মামলা জট হ্রাসকল্পে অবসরপ্রাপ্ত যারা জেলা জজ আছে ওনাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগদানের কথা বলেছেন। ফৌজদারি বিচার ব্যবস্থা এবং দেওয়ানি বিচার ব্যবস্থায় সময় ক্ষেপণ এবং মামলা জট এড়ানোর জন্য স্পেসিফিক্যালি অনেকগুলো বিধির কথা বলেছেন, সেটা আমি প্রতিটা পড়ছি না, বাট খুবই স্পেসিফিক।
সাজেশন দিয়েছেন। আপনারা জানেন আমাদের এখানে যারা ভিকটিম থাকে, আমাদের এখানে যারা উইটনেস থাকে, তাদের নিরাপত্তার একটা বিরাট সংকট থাকে। নিরাপত্তার জন্য সুস্পষ্ট শক্তিশালী আইন প্রণয়ন করার কথা বলেছেন। আইনজীবীদের ফি নির্ধারণ, এটা খুব ইনোভেটিভ মনে হয়েছে আমাদের। আপনারা জানেন আমাদের এখানে অনেক ভালো আইনজীবী আছেন, আবার অনেক কেউ আইনজীবী আছেন যারা হয়তো এমন একটা ফি নেন যেটা মানে আপনাদের অনেকের কাছে মনে হতে পারে অ্যাকসেপ্টেবল না। তো ওনারা বলেছেন আইনজীবীদের ফি নির্ধারণে লিখিত চুক্তি এবং রসিদ প্রদান বাধ্যতামূলক করা। লিখিত চুক্তি থাকবে, ট্রান্সপারেন্ট করার জন্য করার কথা বলেছেন। মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রতিরোধের জন্য অত্যন্ত কঠোর কিছু ব্যবস্থা নিতে বলেছেন। এগুলি ওনারা সবই বলেছেন আশু করণীয়। এর মধ্যেও যদি কোনো জিনিস আমাদের মনে হয় না রাজনৈতিক দলের সাথে এইগুলি ব্যাপারেও এত ফান্ডামেন্টাল কোনো ব্যাপারও কিছু আলাপের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এটা করার চেষ্টা করব। তারপরে হচ্ছে পুলিশ সংস্কার কমিশন, এখানে অনেক ডিটেইল আছে, আমি শুধু সংক্ষেপে আপনাদের বলি। পুলিশের ক্ষেত্রে এগেইন পুলিশ সংস্কার কমিশন একই কথা বলেছেন, যারা তদন্ত করবে তারা সেপারেট একটা ইউনিট থাকবে, তারা বদলি হলে অন্য থানায় তদন্ত ইউনিটেই বদলি হবে। তদন্তকারী যে পুলিশ আছে ওনাকে আপনি প্রোটোকল বা আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করবেন না, স্বতন্ত্র ইউনিট থাকবে। পুলিশের মধ্যে কোনো কমপ্লেইন্ট আসলে ওটা আলাদাভাবে শুনানি করার জন্য স্বতন্ত্র ইউনিট থাকবে। তারপরে পুলিশদের মানবাধিকার ট্রেনিং দেওয়ার কথা বলেছেন, ওনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার কথা বলেছেন, আচরণবিধি প্রণয়নের কথা বলেছেন। ওনাদের ক্ষেত্রে যদি কোনো অভিযোগ আসে হিউম্যান রাইটস লঙ্ঘনের ক্ষেত্রে, তাহলে সেটা হিউম্যান রাইটস কমিশনের মাধ্যমে তদন্ত করার কথা বলেছেন, পুলিশ আর নিজে যেন তদন্ত না করে। এরকম বহু সাজেশন দিয়েছেন ওনারা। নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন, এটা নিয়ে আপনাদের অনেক আগ্রহ থাকতে পারে, এজন্য আমি সবগুলাই পড়ছি। ওনারা একটা বলেছেন নির্বাচন কমিশন নিয়োগ আইন, এটা তো আমরা নিয়োগ আইন আগে ভবিষ্যতের ক্ষেত্রে করার কথা বলেছেন। জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন, এটা একটু অ্যামেন্ডমেন্ট করার কথা বলেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ একটু সংশোধন করার কথা বলেছেন। নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, এটা একটু সংশোধন করার কথা বলেছে। নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন করার কথা বলেছেন। নির্বাচন পর্যবেক্ষণ এবং গণমাধ্যম নীতিমালা পর্যবেক্ষণ ও সাংবাদিক নীতিমালা এগুলি সংশোধন করার কথা বলেছেন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামার খসড়া, স্থানীয় সরকার আইন এগুলিকে সংশোধন করার কথা বলেছেন। এগুলি আশু করণীয়, কিন্তু আমরা মনে করি এগুলি অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের প্রয়োজন হবে, বিকজ এটা ইলেকশনের সাথে সরাসরি রিলেটেড। এছাড়া ওনারা প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে কিছু আশু পদক্ষেপ নিতে বলেছেন। একটা হচ্ছে ভোটার তালিকা হালনাগাদীকরণ, প্রবাসী এবং অভ্যন্তরীণ দুই পক্ষের জন্যই সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ, পোস্টাল ব্যালট পরীক্ষা নিরীক্ষা করতে হবে লিখেছেন, এটা কতটুকু ভায়াবল পরীক্ষা নিরীক্ষাটা শুরু করতে বলেছেন। অনলাইন ভোটিং এটা কতটুকু করা যেতে পারে সেটা পরীক্ষা নিরীক্ষা শুরু করতে বলেছেন। এই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এগুলির ক্ষেত্রে আমার পার্সোনালি মনে হচ্ছে অনেক ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন পড়বে। এছাড়া আমাদের দুর্নীতি দমন কমিশন লাস্ট যেটা আছে, সেখানে অনেকগুলা আপনারা দেখতে পাচ্ছেন 24 পৃষ্ঠার আশু করণীয় বিষয় রয়েছে, এবং সেখানে দুর্নীতি বিরোধী জাতীয় কৌশল বাস্তবায়নে ন্যায়পাল নিয়োগ করার কথা বলেছেন। আমাদের সংবিধানে একটা বিধান আছে, ওনারা স্পেসিফিক্যালি দুর্নীতি সংক্রান্ত ব্যাপার ওভারসি করার জন্য ন্যায়পাল নিয়োগের কথা বলেছেন। বৈধ উৎসবিহীন আয়কে আমাদের যে অবৈধ আয়কে কালো টাকা সাদাকরণের যে পদ্ধতিগুলো আছে, বা এই দুর্নীতির ক্ষেত্রে ইনডেমনিফাই করার যে পদ্ধতিগুলো আছে, আপনারা জানেন বিগত সরকারের আমলে করা হয়েছিল আপনার যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, সেটার ক্ষেত্রে ইনডেমনিটি আইন ছিল, প্রশ্নবিদ্ধ করা যাবে না। এই ধরনের সকল পদক্ষেপ চিরস্থায়ীভাবে বন্ধ করতে বলেছেন। কালো টাকা কোনোদিনও সাদা করা যাবে না, এই সংক্রান্ত আইনি বিধান করার কথা বলেছেন। আমাদের এখানে অনেক কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার থাকে, আমাদের এখানে অনেক প্রতিরোধ সংক্রান্ত আইনে আমাদের এখানে কম্পিটিশন যে কমিশন আছে সেটাকে ওনারা অনেক বেশি স্ট্রেনথেন করতে বলেছেন, যাতে বাজারে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা থাকে। স্বার্থে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অনেক বিষয় আছে। আমি নিজে মন্ত্রী, আমি আপনাদেরকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমার দুইটা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সেখানে যারা মন্ত্রী ছিলেন ওনারা ওই মন্ত্রণালয়ের যে উপার্জিত অর্থ, বিভিন্ন কারণে উপার্জিত অর্থ যেগুলি 1000 কোটি টাকার মতো, সেগুলি ওনারা বেসরকারি ব্যাংকে আমানত হিসাবে রেখেছেন। যে বেসরকারি ব্যাংকগুলা প্রতিষ্ঠার সাথে ওনারা বা ওনাদের আত্মীয় স্বজনরা বা ওনাদের দলের সদস্যরা জড়িত, ব্যাংকগুলোর নাম শুনেন, পদ্মা ব্যাংক, মধুমতি ব্যাংক, ওই সমস্ত ব্যাংকে শত শত কোটি টাকা জমা রেখেছেন। এখন এটা উদ্ধার করতে গিয়ে আমার জান বের হয়ে যাচ্ছে, বুঝছেন? এখন প্রবাসী কল্যাণ ব্যাংকের টাকা আপনি সরকারি ব্যাংক থাকতে মধুমতি ব্যাংকে রাখছেন কেন, বা পদ্মা ব্যাংকে রাখছেন কেন, যেটার সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা তাদের আত্মীয় স্বজন জড়িত ছিল? এই ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে আছে, বা ধরেন আমি যখন ইলেকশন করতে যাচ্ছি সেখানেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সংক্রান্ত আমাদের যে আইন এবং বিধিবিধান আছে সেগুলি কঠোরভাবে প্রয়োগ করা, প্রয়োজনে আইন সংস্কার করার কথা বলেছেন।
রাজনৈতিক এবং নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিত করতে বলেছেন। আপনারা জানেন আমাদের পলিটিক্যাল ফাইন্যান্সিংটা সম্পূর্ণ হচ্ছে একটা অস্বচ্ছ প্রক্রিয়া হয়, সেটাকে স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় আইনি এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। বেসরকারি খাতে ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনার কথা বলেছেন। শুধু সরকারি ক্ষেত্রে ঘুষের লেনদেন না, বেসরকারি পর্যায়ে যেন ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনা যায় সেই কথা বলেছেন। আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিতে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড বাস্তবায়নে আইনগত সংস্কারের কথা বলেছেন। এছাড়া আমি আর কিছুই বললাম না, দুর্নীতি দমন কমিশনকে আরো শক্তিশালী, আরো জবাবদিহিতামূলক, আরো স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় আইনগত এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন। আপনারা খেয়াল করে দেখেন, 5টা কমিশন আমাদের আশু করণীয় বলেছেন। সংবিধান সংশোধন কমিশন কোনো আশু করণীয় কিছু বলেন নাই, কারণ ওনারা সংবিধান সংশোধন সংক্রান্ত যেই সমস্ত প্রস্তাব দিয়েছেন প্রত্যেকটা প্রস্তাব রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের ভিত্তিতে এটাকে গ্রহণ করা হবে কি হবে না সেই ডিসিশন নেওয়া হবে। ফলে আমরা সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে কোনো আশু করণীয় পাই নাই। এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য কনসেনসাস টু বি বিল্ড উইথ দ্য নেগোসিয়েশন অফ পলিটিক্যাল পার্টিস। পলিটিক্যাল পার্টিগুলো যদি রাজি হয় সেক্ষেত্রে করা হবে। মোটামুটি আজকে এই হচ্ছে বক্তব্য। এই সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। অনেক কিছুই তো আইন সংশোধনের সাথে জড়িত, যেমন ধরেন আমাদের যদি বলে যে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস আইন করতে হবে, তারপর উচ্চ আদালতে বিচারক নিয়োগ আনতে আইন করে ফেলেছে, আইন করতে হলো। অনেক ক্ষেত্রেই আইন করতে হবে। আইন করতে হলেই যে ধরেন রাজনৈতিক দলগুলোর সাথে মতৈক্যের প্রয়োজন হবে, অনেক ক্ষেত্রেই হবে, কিছু ক্ষেত্রে নাও হতে পারে। যেমন ধরেন আমরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ যখন আইন করেছি, আপনি দেখেছেন কোনো পলিটিক্যাল পার্টি ওটা বিরুদ্ধে কথা বলেছে, কেউ রাগ করেছে? করে নাই তো, কারণ এটা সব পলিটিক্যাল পার্টি বহু বছর বলে আসছে। এবং তারপরেও ওই আইনটা করার প্রক্রিয়াতে আমরা যতগুলা পলিটিক্যাল পার্টি আছে তাদের যে আইনজীবীরা আছেন তাদের সাথে জড়িত সবার সাথে কনসাল্ট করে নিয়েছিলাম। আর আপনি যেটা বললেন যে প্রত্যেকটা ইয়ের মধ্যে আপনার পূর্ণ রিপোর্টে দেখবেন ওখানে 3টা ক্লাস্টার আছে। একটা হচ্ছে আশু করণীয়, একটা হচ্ছে মধ্যম মেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদীটা ভেরি ক্লিয়ার, এটা হচ্ছে পোস্ট ইলেকশন সরকার করবে। আশু করণীয়টাও ভেরি ক্লিয়ার, যে এটা আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত সাপেক্ষে নির্বাচনে আগেই করা হবে। আর যেটা মধ্যম মেয়াদী, এটা ডিপেন্ড করে যে আপনার কতটুকু রাজনৈতিক দলগুলো করতে রাজি আছে, ঐক্যমত আছে নাকি। সেখানে স্পেসিফাই করে ভাই নাম্বার বলতে পারবো না। প্রত্যেকটা কমিশনে আপনি যখন ফুল রিপোর্ট পাবেন, আপনি দেখবেন একটা কলাম আছে, মানে আশু করণীয়, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী আলাদা করে স্পেসিফাই করে দেওয়া আছে। আমরা যে রিপোর্ট পেয়েছি, যেমন ধরেন আমরা এখানে সংবিধান সংস্কার কমিশনের আশু করণীয় কিছু নাই, নির্বাচন কমিশনে আশু করণীয় মাত্র 10-12টা, আবার বিচার বিভাগীয় কমিশনে আশু করণীয় অনেকগুলো আছে, প্রায় ধরেন শখানেক আছে। এর মধ্যে ধরেন তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা, নারী শিশুদের জন্য আলাদা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তারপর হচ্ছে সরকারি সাক্ষীর জন্য আপনার ইয়েতে তথ্য প্রযুক্তির মাধ্যমে সাক্ষী নেওয়া, এগুলি তো আপনার আলাপ আলোচনার অবকাশ রাখে না, এগুলো আমরা করে ফেলবো, খুব ইমিডিয়েটলি করে ফেলবো। তারপর ধরেন আমাদের নিজস্ব কিছু আছে, যে আমাদের আপনারা জানেন ক্রিমিনাল মামলার ক্ষেত্রে অসংখ্যবার অ্যাডজর্নমেন্ট নেয়, মামলার শুনানি অ্যাডজর্নমেন্ট মানে করে টাইম নেয় না, হ্যাঁ, মামলার শুনানি আপনার স্থগিত করে টাইম নেয়, সেখানে আমরা একটা লিমিট করে দিতে যাচ্ছি। এটা তো মানুষের ভোগান্তি কমানোর জন্য। এই ক্ষেত্রে তো বাংলাদেশের প্রতিটা মানুষই একমত হবে, সেখানে তো আপনার আলোচনার কিছু নাই। ফলে এখানে আপনার আশু করণীয় আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপরেও আমরা যদি আবার যখন পরীক্ষা করব সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলো যদি মনে করে কোনো ব্যাপারে না, এটাও আমাদের আলাপ আলোচনার অবকাশ রয়েছে, আমরা সব রিপোর্টটা আপলোড করে দিয়েছি, অবশ্যই সেগুলি নিয়ে আলাপ করা হবে, সর্বোচ্চ পর্যায়ে আপনার ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। এবং আমরা খুবই আশাবাদী, আমাদের যে সমস্ত রাজনৈতিক দল আছে ওনারা অনেক সংস্কার নিজেরাও করেছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে গত 55 বছরে 56 বছরে রাজনৈতিক দলগুলো অনেক বড় অনেক ভালো কাজ করেছে। আমরা যখন সমালোচনা করি আমরা সেই কাজগুলো ভুলে যাই। বাংলাদেশে পলিটিক্যাল পার্টিগুলো আপনার এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে, যদি গত 20 বছরের কথা বলি, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারি সরকার পদ্ধতি প্রচলন করা, ব্যাট প্রচলন করা, পরিবেশ সংক্রান্ত আইন প্রচলন করা, প্রযুক্তি যতটা পারা যায় ইন্ট্রোডিউস করা, বহু কিছু ওনারা করেছেন। এবং আপনি দেখবেন প্রতিটা দলেরই সংস্কার ভাবনা রয়েছে। আমার মনে আছে 3 দলীয় জোটের রূপরেখা ছিল, এখানে যত প্রস্তাব আছে এটার মূল সুর ওই 3 জোটের রূপরেখার মধ্যেও ছিল। কাজে আমরা মনে করি ওনাদের মধ্যে যদি এই সংশয়টা দূর হয় যে এই সংস্কারগুলা করা হচ্ছে আমাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার জন্য না, তাহলে বহু কিছুই বাস্তবায়িত হবে। এবং আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা এই মানে সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দু মাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য
ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। আমি তানি আজকের পত্রিকা আপনার রাজনৈতিক দলগুলোর সাথে কবে থেকে শুরু করবেন? তারা নির্বাচনের কথা বলছে যে দ্রুত নির্বাচন, এটা হলে নির্বাচনের কি সকলের আপনারা ঘোষণা পাচ্ছেন না সুনির্দিষ্ট? আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারি সেকেন্ড উইকের মধ্যে আলোচনা করতে, ফেব্রুয়ারি মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী, এবং আমি আপনাদের আগেও বলেছি যদি ওনারা রাজি থাকেন রোজার মধ্যেও আলোচনা কন্টিনিউ করবে। আর রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান সেটা আমি মনে করি এটা বলার অধিকার অবশ্যই ওনাদের আছে, এবং দ্রুত বলতে কি সেটা তো আপনারা খুব স্পেসিফাই করে বলেননি। আর নির্বাচনের সময়রেখা আমাদের বারবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে আমাদের প্রেস সেক্রেটারি বারবার ক্ল্যারিফাই করেছেন আপনাদের যে আইদার বাই ডিসেম্বর অথবা 2026-এর বাই জুন। এখন বাই জুনের ক্ষেত্রে মানে নিশ্চয়ই বর্ষার সময় বিবেচনা রেখে আরো আগাতে হতে পারে, হয়তো এপ্রিলে হতে পারে, মার্চে হতে পারে। এটা একদম আমাদের প্রথম থেকে ক্লিয়ার করা, এখানে কোনো ইনক্ল্যারিটি নাই। আর যদি কারো প্রশ্ন না থাকে, আপনি একবার প্রশ্ন করেছেন, আর কারো কোনো প্রশ্ন আছে? আর জি, লাস্ট জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপি ওনারা একটা ঘোষণাপত্র প্রস্তুত করেছেন। ওনারা আমাদেরকে বলেছেন ওনারা ওনাদের যারা জোট সঙ্গী আছে, যে জোট সঙ্গীদের দিয়েছেন ওনাদের মতামতের ভিত্তিতে যদি আবার ফাইনালাইজ হয় তখন আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে বসবেন। তবে এই ব্যাপারে আমি বলতে চাই আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন ওনারা যথেষ্ট সংযম, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিচ্ছে। আমি আশা করব জুলাই গণঅভ্যুত্থানে যারা পক্ষ রাষ্ট্র যারা আছেন ওনারা সবাই এই প্রক্রিয়াটা একটু বেগবান করার চেষ্টা করবে, কারণ এটা আমাদের একটা ঐক্যের দলিল, এটা কোনো মানে আইনি দলিল না, এটা রাজনৈতিক দলিল, ঐক্যের দলিল। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে কালে যে আমাদের যে অটুট একটা ঐক্য ছিল সেটাকে রিঅ্যাসার্ট করা, রিঅ্যাফার্ম করার দলিল, এর চেয়ে বেশি কিছু না। ঠিক আছে, আশুকরণে তো অলরেডি কিছু কিছু হয়েও গেছে, আপনার উদাহরণ দিলাম না। আশুকরণে এক জায়গায় ডেফিনিশন আছে 6 মান্থস। আমার বিবেচনায় আশুকরণীয়, আমার বিবেচনায় আমি যেটা পড়েছি ভালো করে, আশুকরণীয়র মধ্যে অন্তত 50% 1 মাসের মধ্যেই করা সম্ভব আমার বিবেচনা। আশুকরণীয়টা কমপ্লিট করে দিলে কি নির্বাচন আয়োজন করা সম্ভব? না, আশুকরণীয় ক্ষেত্রে যে আপনার ইলেকশন সংক্রান্ত যেগুলো আছে আশুকরণীয়, সেটা তো অবশ্যই ঐক্যমতের উপর ডিপেন্ড করে। প্লাস সংবিধান সংশোধন কমিটির ক্ষেত্রে যে কিছু জিনিস আছে সেটা ঐক্যমতের উপর ডিপেন্ড করে। ফলে আমি আপনাকে যে টাইম ফ্রেম বললাম এটার বাইরে কোনো কিছু বলার মতো কোনো কারণ আমি দেখছি না। প্লিজ আরেকজন, এনি আদার কোশ্চেন? আপনি দুইটা করেছেন যে এটা লাস্ট কোশ্চেন। হ্যাঁ লাস্ট। ভাই আমার নাম কাউসার আছেন, আমি নয়াতে বলতে আছি। আপনি ঐক্যের কথা বলেছেন, বর্তমান সরকারের 6 মাস পার হলো মাত্র, কিন্তু এই 6 মাসের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে প্রতিপক্ষ স্বৈরাচারের লোকজন অলরেডি বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, বিভিন্ন হুমকি দিচ্ছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো অনৈক্যের কারণে নাকি সরকারের দুর্বলতার কারণে? সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি করছে।